ওকে, এবার আমরা আলোচনা করব আমাদের বইয়ের টপিক হচ্ছে যে 2.5.2 এটা নিয়ে। ঠিক আছে, এই টপিকটা হচ্ছে কি যে আলোক সম্পর্কিত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কি? এই তত্ত্বটা দিচ্ছে হচ্ছে তোমার বিজ্ঞানী প্ল্যাঙ্ক। আচ্ছা, এই প্ল্যাঙ্ক করছে কি যে উনি ওনার যে তথ্যটা আছে তথ্যটাতে বলছে যে আলো হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়। ঠিক আছে, আলো নিরবিচ্ছিন্ন নয়। ঠিক আছে, আচ্ছা, আলো নিরবিচ্ছিন্ন নয় এই কথাটার মানে হচ্ছে এরকম, আমরা সচরাচর যে আলো দেখি, ধরো যে কোনো একটা উৎস থেকে তোমার আলো আসতেছে, আমাদের কি মনে হয় যে আলো একদম ঢালাওভাবে পড়তেছে। ধরো যে এটা কোনো একটা টর্চ লাইট, আলোক উৎস আর কি। ঠিক আছে, এই টর্চ লাইট থেকে কি আলো আসতেছে, আলো এসে ধরো কোনো একটা সারফেসের উপর আলো পড়লো। ঠিক আছে, তো আমাদের বাহ্যিকভাবে দেখে মনে হয় যে আলো একদম একদম তোমার আলো উৎস থেকে বের হয়ে এসে একদম ধারাবাহিকভাবে কোনো একটা বস্তুর উপর মনে করো পড়তেছে। ঠিক আছে, তো বিজ্ঞানী হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে, আলো আসে কীভাবে? আলো আসে এরকম ছোট ছোট প্যাকেট আকারে। ঠিক আছে, আলো কী আকারে আসে? এরকম প্যাকেট আকারে আসে। তো অনেকগুলো মনে করো আলোর কণা একটার পর একটা জোড়া লেগে মনে করো হচ্ছে যে আলো এসে এই সারফেসটার উপর পড়তেছে। তো আলোকে যদি আমরা একদম ডিপলি ভেঙে দেখি তখন দেখবো যে আলো কি এরকম নিরবিচ্ছিন্ন নয়। ঠিক আছে, আলো হচ্ছে কি বিচ্ছিন্ন, অর্থাৎ আলাদা আলাদা। এরকম প্রতিটা জিনিসকে কি বলা হচ্ছে? প্যাকেট। শক্তির প্যাকেট, এই জিনিসটাকে তিনি হচ্ছে যে ডিনোট করছেন কি দিয়ে? এই জিনিসটাকে ডিনোট করছেন হচ্ছে কোয়ান্টা বলে। ঠিক আছে, তো এই যে আলোকে তিনি বললেন যে আলো হচ্ছে যে কি নিরবিচ্ছিন্ন, আলো হচ্ছে যে কি এরকম শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। তো এই তত্ত্বটা যে তিনি দিয়েছেন এইটাই হচ্ছে কি আলো সম্পর্কিত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো পরবর্তীতে হয়েছে কি যে বিজ্ঞানী আইনস্টাইনও অনেকটা সেম কথাই বলছে। আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন হচ্ছে যে যখন তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে কাজ করতেছিল। ঠিক আছে, আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায়ে আলোচনা করব, এখন এটা আমাদের আলোচনার বিষয় না। তো আইনস্টাইন যখন হচ্ছে যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে কাজ করতেছিল, তিনিও হচ্ছে যে এই যে আপনার শক্তির প্যাকেট যেটাকে বলতেছিলাম, তিনি এটাকে ডিনোট করছেন হচ্ছে যে ক্ষুদ্রতম কণা বা ফোটন হিসেবে। তিনি এটাকে নাম দিয়েছেন কি ফোটন। ঠিক আছে, প্ল্যাঙ্ক বলছিল যে এটা হচ্ছে কোয়ান্টাম, আর আইনস্টাইন বলছে কি ফোটন। ঠিক আছে, এই ফোটনের প্রবাহই হচ্ছে মূলত কি যে ফোটন যদি ধারাবাহিকভাবে যে প্রবাহিত হচ্ছে এই জিনিসটাই হচ্ছে কি আলোর প্রবাহ। ঠিক আছে, এখন এই প্রতিটা আলোর কণা, ঠিক আছে, এই প্রতিটা আলোর কণা আমরা যদি আলো কি আলো এক প্রকার শক্তি, আলোক শক্তি, তাই তো? এই প্রতিটা কণার শক্তি যদি আমরা বিবেচনা করি, শক্তি ই, এই শক্তি হচ্ছে কিসের সমানুপাতিক? শক্তি হচ্ছে এই যে আলো কণাগুলোর কথা বলতেছে, এই কণাগুলোর ফ্রিকোয়েন্সির সমান। ফ্রিকোয়েন্সি কি? কম্পাঙ্কের সমান। ঠিক আছে, আমরা আগেই জেনে আসছি আলোর কয়টা ধর্ম আছে? দুইটা ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম আছে, আবার হচ্ছে কি তরঙ্গ ধর্ম আছে। তো সেইখান থেকে এই একটা ফোটনের শক্তি হচ্ছে কিসের সমান? ফ্রিকোয়েন্সির সমান। এইখান থেকেই মূলত এই জিনিসটা আসছে, বা শক্তি ই ইজ ইকুয়াল টু, তুমি যদি সমানুপাতিক চিহ্ন মাঝখান থেকে উঠায় দাও, ই ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ। এইটাই মূলত হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্বের সূত্র, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এবং এই রিলেটেড হচ্ছে যে আমরা অনেক ম্যাথও করে আসছি। পরবর্তীতে দেখছো যে এই নিউকে আবার ভাঙালে কি পাওয়া যায়? এইচ তো তোমার ঠিকই থাকে, নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। অর্থাৎ এই ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ফোটন কীভাবে আসে? এই যে এরকম করে মনে করো তরঙ্গ আকারে আসে, তাই তো? তো তাহলে
সেই ফোটনের শক্তিকে হচ্ছে যে আমরা এইভাবে ডিনোট করব যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ অথবা ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই দুটো সূত্রকে কাজে লাগা হচ্ছে যে আমরা ম্যাথও দেখে আসছি ইতিমধ্যে, তাই তো? তো এই সমীকরণটাকে মূলত বলা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। প্লাঙ্কের সমীকরণ, ওকে। আচ্ছা, এই যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ পরিমাণ শক্তি আমরা দেখলাম, এটা হচ্ছে যে সব থেকে ক্ষুদ্রতম শক্তি। এই ই ইজ ইকুয়াল টু এইচ হচ্ছে কি একটা ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি, ওকে, একটা ফোটনের শক্তি শক্তি এবং এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক, সবচেয়ে ক্ষুদ্রতম একক। অর্থাৎ এর নিচে তুমি হচ্ছে যে আর অন্য কিছু পাবা না, মানে তুমি কখনোই এরকম পাবা না যে প্রকৃতিতে এর নিচে পাবা না হাফ এইচ নিউ, ঠিক আছে, বা 0.2 এইচ নিউ, এরকম ভগ্নাংশ আকারে তুমি কখনোই এদেরকে পাবা না। এরা হয় গুণিতক আকারে থাকবে, এন গুণিতক আকারে থাকবে, ধরো যে 2 এইচ নিউ, 3 এইচ নিউ, এরকম হচ্ছে যে একটা ফোটনের শক্তি, দুইটা ফোটনের শক্তি, তিনটা ফোটনের শক্তি, এরকম হচ্ছে যে আস্তে আস্তে ধরো বাড়তে থাকবে, ঠিক আছে, ওকে। এখন আমাদের বইয়ে এই রিলেটেড দুইটা ছোট ছোট ম্যাথ আছে, হ্যাঁ, যদিও ম্যাথ দুইটা করার কোনো প্রয়োজনীয়তা নাই, তারপরে যেহেতু আমাদের বইয়ে আছে সেই হিসেবে আমরা ম্যাথ দুটো করতেছি। কত সমাধান হচ্ছে যে সমাধানকৃত সমস্যা 2.36। তো ম্যাথটাতে কী বলছে দেখো, যে সেনাবাহিনীর রাডার তরঙ্গের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, তো রাডার তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, যে নিউ ইজ ইকুয়াল টু, তোমরা জানো ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ ইজ ইকুয়াল টু কত 3.35 × 10⁸ হার্টজ হলে জুল এককের শক্তি কত, এবং তারপরে বলছে যে কিলোজুল এককের শক্তির পরিমাণ কত। দেখো কিলোজুল একক আগে আমরা জুল এককে বের করলে কিলোজুল এককটাও বের করতে পারবো, ঠিক আছে। কিলোজুল হচ্ছে আমাদের, কিলোজুল পার মোল হচ্ছে তোমার শক্তির আরেকটা একক, ঠিক আছে। তাহলে এই শক্তি কতটুকু হবে আমরা কি জানি, আমরা একটু আগে প্লাঙ্কের সমীকরণ থেকে দেখে আসলাম, যে ই ইজ ইকুয়াল টু কত এইচ নিউ। আমরা যদি এটাতে বসাই সব কিছু, তাহলে হচ্ছে কী পাবো, জুল এককে শক্তি পাবো। এইচের মান তো তুমি আগে থেকে জানো যে 6.626 গুণন 10⁻34, আর নিউ কতটুকু দেওয়া আছে 3.35 গুণন 10⁸8। এই দুটো যদি আমি একত্রে গুণ করি তাহলে আসে 2.22 গুণন 10⁻25 জুল। আচ্ছা, আমরা জুল এককে তো পাইলাম, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আরেকটা বলছে কিলোজুল এককে তোমাকে বের করতে শক্তির একক। তো কিলোজুল এককে শক্তির একক, তাহলে তোমাকে কি করতে হবে, যে কিলোজুল এককে শক্তি বলতে যে প্রতি মোলে কত কিলোজুল শক্তি আছে সেটা আমাকে বের করতে হবে। এই যে কিলোজুল পার মোল একক মানে এক মোলে কতটুকু শক্তি আছে। এখন আমরা কি জানি বলো তো, এক মোল যে সংখ্যাটা আছে, আমরা যখন কেমিস্ট্রি 3য় অধ্যায় জানবো তখন আমরা বুঝতে পারবো যে এক মোল হচ্ছে যে কতটি অণু থাকে, যে 6.022 গুণন 10⁻23 থাকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি হচ্ছে যে কিলোজুল পার মোল এককে যাইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিলোজুল পার এককে যাইতে হলে, এই যে এটা তো কী ছিল জুল, তাই তো, আচ্ছা আমাকে হচ্ছে যে জুল পার মোল এককে আগে যাইতে হবে। কিসের মধ্যে যাইতে হবে, জুল পার মোল। তাহলে কি করতে হবে, এক মোল সমান সমান কত জানি, যে এক মোল সমান সমান কতটি, যে 6.022 গুণন 10⁻23, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে, এই সংখ্যাটা দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে তুমি যদি গুণ করো তাহলে কত, 6.022 গুণন 10⁻23, সেটার সাথে কত গুণন করবো, এই সংখ্যাটা গুণ করবো যেটা জুল আছে। তাহলে সেটা যদি গুণন করি সেটা হয় 2.22 গুণন 10⁻25, হ্যাঁ। আর এটার এককটা হবে, এটার একক হবে যে জুল পার মোল, ঠিক আছে। আচ্ছা, জুল পার মোল এটাকে আমাদের কিসে, এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে আসে যে তোমার 0.134 জুল পার মোল। জুল পার মোলে পাইছি, কিন্তু আমাকে বের করতে বলছে কিলো জুল পার মোল। আচ্ছা, কোনো একটা সংখ্যাকে যদি তুমি হচ্ছে যে ধরো যে তোমার কাছে মিটার আছে, মিটার থেকে তুমি কিলোমিটার বানাইতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে,
ওটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে যদি তুমি এখন 1000 দ্বারা ভাগ করো তাহলে তোমার এটা কিলোজুল পার মোল হয়ে যাবে। এটাকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো তাহলে আসে 1.34 গুণন কত 10⁻⁴, তখন হয়ে যাবে কিলোজুল। আমি কি করছি, এই 34 সংখ্যাটাকে জাস্ট 1000 দ্বারা ভাগ করছি, তখন এটা হয়ে গেছে কি কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। আমি জাস্ট এই এককটা বোঝানোর জন্য এই ম্যাথটা করাইলাম, নাহলে হচ্ছে করাইলাম না। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, সমাধানকৃত সমস্যা 2.37। হ্যাঁ, ওইটাও সেম টু সেমই। ওইখানে হচ্ছে তোমার ফোটনের শক্তি বের করছে। তো তো আশা করি তুমি যদি এখন ওটা দেখো তাহলে হচ্ছে সুন্দর করে ফেলতে পারবো। তাহলে ওটা তোমার হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে 2.5.3। এখানে আমাদের কি আলোচনা করা হয়, এই টপিকটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদের এই টপিকটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এটার উপরে আছে যে অনেক কিছু বোঝার আছে, প্লাস এখানে এই টপিকটা বুঝলে হচ্ছে যে আমাদের অনেক ম্যাথ করতে পারবো, যেগুলো হচ্ছে আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় আসে। ঠিক আছে, টপিকটা হচ্ছে কি যে দৃশ্যমান আলো এবং বর্ণালী। ওকে, তো দেখো, বর্ণালী সম্পর্কে আমি আগেও বলে আসছি। ঠিক আছে, বর্ণালী সম্পর্কে আগেও বলে আসছি, তোমাকে বোঝানোর জন্য জাস্ট বলে আসছিলাম এতদিন। বর্ণালী হচ্ছে কি এক প্রকার তরঙ্গ, তাই তো। তো এই বর্ণালী মোটামুটি হচ্ছে যে আমরা দুই রকমের দেখতে পারি। ঠিক আছে, দুই রকমের বর্ণালী দেখতে পারি। একটা হচ্ছে কি যে সাধারণ হচ্ছে যে আলোক বর্ণালী। ঠিক আছে, যেটা দৃশ্যমান আলো থেকে যে বর্ণালীটা আসে সেটা হচ্ছে কি তোমার আলোক বর্ণালী। তাহলে দুই প্রকার বর্ণালী পাবো, একটা হচ্ছে কি যে আলোক বর্ণালী। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বর্ণালী সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি যে পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী। আচ্ছা, এই দুইটার কোনটা আসলে কি মিন করতেছে আমরা যদি একটু বুঝি। ধরো এটা একটা প্রিজম। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি প্রিজম। প্রিজম কি হয়, এই যে কাচের ত্রিকোণ আকৃতির দেখতে অনেকটা জিনিস হয়। তা আমি তো তোমাকে দেখাইতে পারতেছি না এই মুহূর্তে। তো এইটাকে হচ্ছে তুমি অনেকটা প্রিজম হিসাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, এটা এক্স্যাক্ট প্রিজম না, বাট এরকম কাচের একটা ত্রিকোণ আকার এরকম জিনিস হচ্ছে প্রিজম। তো প্রিজমে হয় কি, তুমি যদি হচ্ছে যে একদিক থেকে সাদা আলো পাস করাও, তাহলে কি করে প্রিজম কি করে যে এই সাদা আলোটাকে ভেঙে 7টা আলাদা আলাদা আলোতে পরিণত হয়। সূর্যের আলো ধরো তুমি এই দিক থেকে পাস করাচ্ছ, এই দিক থেকে কি হবে যে আলাদা আলাদা তুমি 7টা কালার দেখতে পারবা। ঠিক আছে, যে সাদা আলোর ভিতরে কি 7টা কালার লুকায়িত থাকে, আগে হয়তো কোথাও তুমি 9-10-এ শুনছিলাম। তো এই যে 7টা আলাদা আলাদা কালার যে তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি আলোক বর্ণালী। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আলোক বর্ণালী। ধরো এটা আমি যদি তোমাকে দেখাই যে ধরো সূর্যের আলো এই দিক দিয়ে প্রবেশ করতেছে, এই প্রিজমের মধ্যে দিয়ে একদিকে তুমি প্রবেশ করাচ্ছ কি সূর্যের সূর্যের আলো প্রবেশ করে না। তো এইখান থেকে তুমি কি পাবা, এইরকম আলাদা আলাদা এর 7টা 1 2 3 4 5 6 7 কী কালার পাবা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, বেনিয়া সহকালে আমরা আগেও দেখে আসছি। হ্যাঁ, এগুলো কিন্তু কি সবগুলো দৃশ্যমান। বেগুনি আমরা দেখতে পাই, নীলও আমরা দেখতে পাই, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো সবগুলো দেখতে পাই। আচ্ছা, সূর্যের আলো আমরা কি দেখি, সবসময় সাদা দেখে অভ্যস্ত, তাই তো। তো সাদা আলোর ভিতরে কয়টা কালারের মিশ্রণ থাকে, এই 7টা দৃশ্যমান কালারের মিশ্রণ থাকে। তো সেই সাদা আলোকে যখন আমরা প্রিজমের ভিতর দিয়ে নিব, তখন এই সাদা আলোটা ভেঙে হচ্ছে যে এরকম 7টা কালার তৈরি করবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে আলোক বর্ণালী। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে নর্মাল আমাদের আলোক বর্ণালী। হ্যাঁ, এটা এখান পর্যন্তই শেষ। তো এই বর্ণালী মাপে কি দিয়ে জানো, বর্ণালী মাপে হচ্ছে যে স্পেকট্রোমিটার যন্ত্র দিয়ে। আচ্ছা, স্পেকট্রোমিটার যন্ত্র, এই যন্ত্রটা কি করতে পারে যে আমার এক আলোর ভিতরে কি কি আলাদা আলাদা কালারের হচ্ছে যে তোমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে যে কালার থাকে বা আলো থাকে বা বর্ণালী থাকে, সেই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, ওকে ওকে পারমাণবিক বর্ণালী তাহলে কি, দেখো পারমাণবিক বর্ণালী হচ্ছে সেই বর্ণালী যেটা হচ্ছে তোমার পরমাণু থেকে তৈরি হয়। ওকে, কীভাবে তৈরি হয়, পরমাণুতে যখন তোমার ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, আরেক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, তখন হচ্ছে যে বর্ণালীগুলো তৈরি হয়, সেটা হচ্ছে কি পারমাণবিক বর্ণালী। ঠিক আছে, এদেরকে অনেক সময় আবার রেখা বর্ণালীও বলা হয়। হ্যাঁ, এই পারমাণবিক বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে তোমার বিচ্ছুরণ বর্ণালী আর একটা হচ্ছে কি শোষণ বর্ণালী।
এখন পরমাণুর মধ্যে এরা তৈরি হয় কীভাবে, তুমি যদি এটা একটু জানতে চাও তাহলে এরকম একটু হালকা করে বলে দিই। ধরো যেটা কোনো একটা পরমাণু, এটা পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে পরমাণুর একটা প্রথম কক্ষপথ, এটা ধরো পরমাণুর কি দ্বিতীয় কক্ষপথ। তো ধরো একটা ইলেকট্রন, কোনো একটা ইলেকট্রন আলোর প্রথম কক্ষপথে আছে, ধরো আরও একটা কক্ষপথ আমি সুবিধার্থে আঁকায় নিলাম, ঠিক আছে। তো এই ইলেকট্রনটা যখন বাইরে থেকে শক্তি শোষণ করবে, সেই শক্তি শোষণকৃত শক্তি আলো হইতে পারে, তাপ হইতে পারে, শোষণ করে কী হবে যে নিচের কক্ষপথ থেকে শক্তি শোষণ করার পর কোথায় যাবে, উপরের কক্ষপথ, ধরো যে 3 নম্বর কক্ষপথটাতে চলে গেল, এইখানে চলে আসলো ইলেকট্রনটা, ঠিক আছে। তো ইলেকট্রন তো যাবে কিসের মতো করে, তরঙ্গ আকারে যাবে, অবশ্যই ইলেকট্রন হচ্ছে কি তরঙ্গ ধর্ম আকারে এখান থেকে বিচরণ করে ওইদিকে 3 নম্বর কক্ষপথে চলে গেল। এই যে কক্ষপথে গেল, তরঙ্গ আকারে গেল, তখন হচ্ছে কি এক প্রকার তুমি সূক্ষ্ম আলোর আলো 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 বা বর্ণালী দেখতে পারবা, ঠিক আছে, সূক্ষ্ম আলোক তরঙ্গ দেখতে পারবা। তো এই জিনিসটাকে বলা হয় শোষণ বর্ণালী। এই জিনিসটাকে কি বলা হয়, শোষণ বর্ণালী, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় শোষণ বর্ণালী, কারণ সে শক্তি শোষণ করে উপরের দিকে উঠছে, এবং এটা হচ্ছে শোষণ বর্ণালী হয় কালো কালো, শোষণ বর্ণালী কীরকম হয়, কালো। আবার সেম টু সেম আমি বিপরীত উদাহরণও দিতে পারি। ধরো যে একটা ইলেকট্রন আবার তৃতীয় কক্ষপথে আছে, এই কী করবে, যে শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি এর কাছে যতটুকু শক্তি ছিল সেই ততটুকু শক্তি পরিবেশে নির্গত করবে, নির্গত করে কোথায় আসবে, যে ট্রাভেল করে ধরো যে প্রথম কক্ষপথে আবার আসলো, ঠিক আছে, প্রথম কক্ষপথে আসলো। তখন তুমি হচ্ছে রঙিন টাইপের হচ্ছে যে একটা রেখা দেখতে পারবা। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমার যেটা শোষণ বর্ণালী সেটা কিন্তু রঙিন না, সেটা হচ্ছে কালো কালারের, তুমি দেখতে পারবা না। কিন্তু যেটা তোমার হচ্ছে যে বিচ্ছুরণ বর্ণালী, অর্থাৎ শক্তি বিকিরণ করে নিচের দিকে চলে আসলো, এটা হচ্ছে রঙিন আকৃতির মতো, অর্থাৎ রঙিন কালার, এটা হচ্ছে কি বিচ্ছুরণ বর্ণালী। তো এই বর্ণালীর কালার কীরকম হতে পারে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, বা কম্বাইন্ড, এদের মধ্যে হচ্ছে যে কম্বাইন্ড করেও থাকতে পারে। তো যেভাবে খুশি থাকুক, সেটা হচ্ছে কি বিচ্ছুরণ বর্ণালী, এবং এটা হচ্ছে কি রঙিন বা উজ্জ্বল বর্ণের, এটা হচ্ছে কি উজ্জ্বল বর্ণের। আশা করি বুঝতে পারছো যে শোষণ বর্ণালী কীভাবে তৈরি হয়, আর হচ্ছে যে বিচ্ছুরণ বর্ণালী কীভাবে তৈরি হয়। দুইটাই হচ্ছে কি যে পরমাণু থেকে তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের বইয়ে বিচ্ছুরণ বর্ণালীর 2টা উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, আমরা উদাহরণ 2টা নিয়ে হালকা করে আলোচনা করব। এক দেওয়া আছে প্রথমে যে হাইড্রোজেনের বর্ণালী, ঠিক আছে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কিভাবে তৈরি করা হয় আসলে, এটা হচ্ছে একটা কিসের উদাহরণ, যে আলোক বিচ্ছুরণ বর্ণালীর একটা উদাহরণ আমি দেখতেছি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কি হয়, দেখো এটা আমার একটু বোঝা খুবই জরুরি। যে আমি একটা কাঁচের টিউব নিলাম, ঠিক আছে, এই টিউবের ভিতরে ধরো হচ্ছে যে আমি হাইড্রোজেন গ্যাস নিছি, এবং এই টিউবের প্রেশার অনেক লো রাখা হয়, লো প্রেশার রাখা হয়। ধরো এইদিকে আমি নেগেটিভ চার্জ দিলাম, এইদিকে কী দিলাম, পজিটিভ চার্জ দিলাম ব্যাটারি দিয়ে, ঠিক আছে, ব্যাটারি দিয়ে বা যে কোনো বৈদ্যুতিক উপায় হচ্ছে যে আমি কী দিলাম, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দিলাম। দেওয়ার পর কী হবে, ভিতরে কী আছে, হাইড্রোজেন মলিকিউল আছে। কী আছে ভিতরে, কী আছে, হাইড্রোজেন মলিকিউল আছে। তো হাইড্রোজেন মলিকিউল এই তোমার বৈদ্যুতিক শক্তি দেওয়ার ফলে ভেঙে যায়। কী হয়, ভেঙে যায়, ভেঙে যায় কী উৎপন্ন করে, এরকম হচ্ছে যে ধরো তোমার এরকম নর্মাল হাইড্রোজেন, যে H2 ভেঙে যে এরকম হচ্ছে নর্মাল হাইড্রোজেন অ্যাটম তৈরি করে শক্তি দিয়ে ভেঙে যাওয়ার পর। তো হাইড্রোজেন আবার দেখতে কীরকম হয় বলো তো, এইরকম। এখন তুমি তো ভালো ভালো করেই জানো যে হাইড্রোজেনের কি একাধিক কক্ষপথ থাকে, ঠিক আছে, হাইড্রোজেনের এরকম কী থাকে, একাধিক কক্ষপথ থাকে। তো হাইড্রোজেন সেই শক্তি গ্রহণ করে মনে করো উপরের দিকের কোনো একটা কক্ষপথে যায়, ঠিক আছে। তো উপরের দিকের কক্ষপথে তো গেল, ঠিক আছে, এটা শোষণ বর্ণালী হলো এখান থেকে। তো এই উপরের দিকের ইলেকট্রনগুলো কী করে, আবার শক্তি বিকিরণ করে আবার নিচের প্রথম কক্ষপথে ফিরে আসে। তো তখন এইখান থেকে একটা বর্ণালী তৈরি হয়, বিকিরণ বর্ণালী। এটা দেখতে কীরকম হয়, গোলাপি কালারের, ঠিক আছে, গোলাপি কালারের তুমি একটা বর্ণালী দেখতে পারবা, ঠিক আছে, যখন হচ্ছে কি উপরের কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো আবার নিচের কক্ষপথে ফিরে আসতেছে, গোলাপি কালারের। তো এই গোলাপি কালারের যে তোমার বর্ণগুলো আছে, ঠিক আছে, গোলাপি কালারের বর্ণটা আছে, এটাকে যদি তুমি প্রিজমের ভিতর নাও, ঠিক আছে, ধরো একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করাইছো, তুমি এখান থেকে দেখবা যে জিনিসটা দেখতে গোলাপি হলেও এটার মধ্যে কি হয়, যে এই গোলাপি কালারের ভিতর হচ্ছে কি আরও অনেকগুলো কালার হচ্ছে, যে গোলাপি কালারটা আরও বেশ কয়েকটা ভাগে এরকম বিভক্ত হয়ে যায়।
5টা ভাগে হচ্ছে যে বিভক্ত হয়ে যায়, পরীক্ষা করে দেখা গেছে, এটা একটা পরীক্ষা কিন্তু 5টা ভাগে এরকম বিভক্ত হয়ে যায়। তো প্রথম যে ভাগটা থাকে সেই ভাগের তরঙ্গ দৈর্ঘ্য থাকে যে 656.3 ন্যানোমিটারের একটা বর্ণালী পাওয়া যায়। হ্যাঁ, এটা দেখতে কীরকম, এটা দেখতে হচ্ছে তোমার রেড কালারের, ঠিক আছে। আবার ধরো যে আরেকটা এই গোলাপি কালারটাকে কিন্তু আমি ভাঙলে হচ্ছে যে আমি আরেকটা কালার দেখতে পাবো 486.1 ন্যানোমিটার। এটা দেখতে কীরকম, এটা দেখতে হচ্ছে গ্রিন কালারের, গ্রিন বর্ণের। আরেকটা বর্ণালী হয় হচ্ছে কি 434.1 ন্যানোমিটার, এবং এটা দেখতে কীরকম, ইন্ডিগো অর্থাৎ নীল, ঠিক আছে। এবং আরেকটা দেখতে পারবা কীরকম যে 410.2 ন্যানোমিটারের, এবং এটা হচ্ছে যে ভায়োলেট, বেগুনি, ঠিক আছে। এই কয়টা কালার তুমি হচ্ছে কি দৃশ্যমান কালার দেখতে পারবা। এই কয়টা কম্বাইন্ড কালার মিলেই কিন্তু আসলে এখানে গোলাপি অবস্থায় ছিল, ঠিক আছে। গোলাপি আকার ছিল। তো গোলাপিটাকে আমি আরও মনে করো প্রিজম দিয়ে ভাঙলে মনে করো বিস্তারিত আরও এই 4টা কালার হচ্ছে কি দেখতে পাই। তোমাকে কি করতে হবে যে হাইড্রোজেন ভাঙলে যে 4টা কালার তৈরি হয় এবং এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো তৈরি হচ্ছে এবং এটার কালার এরকম, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। পরীক্ষার মধ্যে আসে যে হাইড্রোজেনকে ভাঙায় যে তুমি আলাদা আলাদা বর্ণালীগুলো পাচ্ছ, সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য কত, আর সেগুলো হচ্ছে যে বর্ণ কীরকম। আরও এক ধরনের হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, সেটা হচ্ছে কত 364.6 ন্যানোমিটার। তো এটা কিন্তু দৃশ্যমান না, এটা খালি চোখে দেখা যায় না, ঠিক আছে। এটা দৃশ্যমান না, এটা খালি চোখে দেখা যায় না। এটা হচ্ছে কত ইউভি রে, এটা হচ্ছে কি ইউভি রে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে কি হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে হচ্ছে জানলাম, ঠিক আছে। আরও একটা তোমার হচ্ছে যে উদাহরণ দেওয়া আছে, 2 নাম্বার আরেকটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। 2 নাম্বার আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে তুমি মনে করো, ধরো যে তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, ঠিক আছে। এই সোডিয়াম ক্লোরাইড লবণকে কী করবা, তুমি শিখা দিয়ে উত্তপ্ত করবা। এটা ধরো কোনো একটা ল্যাম্প বা মোমবাতি দিয়ে আছে, তুমি কী করতেছো, সোডিয়াম ক্লোরাইডকে কী করতেছো, উত্তপ্ত করতেছো, ঠিক আছে। উত্তপ্ত করলে কি হবে যে তুমি হচ্ছে যে উজ্জ্বল বর্ণের, ঠিক আছে, উজ্জ্বল হলুদ কালার দেখতে পারবো, উজ্জ্বল হলুদ কালার দেখতে পারবা, ঠিক আছে। উজ্জ্বল হলুদ কালার দেখতে পারবা, ঠিক আছে। এই উজ্জ্বল হলুদ কালার কী কারণে তৈরি হচ্ছে, এই সোডিয়াম পরমাণুর হচ্ছে যে ইলেকট্রন তাপের কারণে ইলেকট্রনগুলো উপরের দিকে চলে গেছিলো, যখন উপরের দিক থেকে আবার এই যে হাইড্রোজেনের মতো উপরের দিক থেকে যখন আবার নিচের দিকে ব্যাক করে, তখন হচ্ছে উজ্জ্বল হলুদ কালারের এক প্রকার দৃশ্যমান বর্ণালী তৈরি করে। এই কারণে হচ্ছে যে সোডিয়াম লবণ থেকে হচ্ছে যে আমরা কি এই উজ্জ্বল হলুদ কালারের এক প্রকার বর্ণালী দেখতে পাই। তাহলে এটা হচ্ছে কি যে সোডিয়াম থেকে হচ্ছে যে এক প্রকার বর্ণালী। তাহলে এই যে বর্ণালীগুলো দুই প্রকার বর্ণালী নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো হচ্ছে কি যে বিচ্ছুরণ বর্ণালীর উদাহরণ। হ্যাঁ, এবার হচ্ছে আমি যদি তোমাকে শোষণ বর্ণালীর উদাহরণ দিতে চাই, ঠিক আছে, শোষণ বর্ণালীর উদাহরণ দিতে চাই। আচ্ছা, শোষণ বর্ণালীর উদাহরণটা মনে করো এইদিকে আমি দেখাচ্ছি। ধরো এটাও হচ্ছে তোমার ওই সোডিয়াম ক্লোরাইডেরই। তো ধরো তোমার কাছে একটা সোডিয়াম ক্লোরাইডের লিকুইড দ্রবণ আছে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের কী আছে, একটা পাত্রের মধ্যে দ্রবণ আছে। তো তুমি কি করলা, এইটার মধ্যে দিয়ে হচ্ছে যে আলো, দৃশ্যমান আলো মনে করো আলো পাঠাইলা। তো এই আলোটা কি করবে, সোডিয়াম ক্লোরাইডের পরমাণু শোষণ করবে, কিছু পরিমাণ শোষণ করবে, ঠিক আছে। শোষণ করে কি করবে, ইলেকট্রনগুলো নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে উঠে যাবে। তো এই যে আলোটা কিছু পরিমাণ শোষণ করতেছে, পরে মনে করো যে আলোটা আছে এটা মনে করো তুমি একটা প্লেটের উপর ফেলে মনে করো এটাকে তুমি বিশ্লেষণ করলা। তো এই আলোটাকে যখন তুমি বিশ্লেষণ করবা, তখন তুমি শোষণ দেখবা যে এখানে যতগুলো আলো দিছো এখানে ততগুলো আলো পাচ্ছ না, কিছু পরিমাণ আলো কম পাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ কী হয়েছে, কিছু পরিমাণ আলো তোমার শোষিত হয়েছে। এটা আমরা কী দ্বারা করি, স্পেকট্রোমিটার যন্ত্র দ্বারা করি, ঠিক আছে। তো এই যে আলো শোষিত হয়ে শোষণ বর্ণালী তৈরি হইতেছে, এই সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে এই 2 প্রকার শোষণ বর্ণালী পাওয়া যায়। একটা হচ্ছে তোমার 589.6 ন্যানোমিটারের, 589.6 ন্যানোমিটারের, এটা মুখস্থ রাখতে হবে। আরেকটা বর্ণালী হচ্ছে তোমার প্রায় 590 ন্যানোমিটারের, ঠিক আছে। খুব কাছাকাছি পার্থক্যের আছে। তুমি উজ্জ্বল হলুদ এদের কালার হবে উজ্জ্বল হলুদ কালারের হচ্ছে যে হলুদ কালারের দুইটা তুমি শোষণ বর্ণালী দেখতে পারবা, ঠিক আছে। যদিও শোষণ বর্ণালী কালো, তো হচ্ছে দেখবা যে কালো দুইটা দ্বারা হচ্ছে আলাদা হয়ে গেছে, দুইটা তরঙ্গ হচ্ছে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। সোডিয়ামের যে লাইট দিয়ে যে আলোগুলো পাঠাইছিল এগুলো আলাদা হয়ে তোমার দুইটা এরকম বর্ণালী তৈরি করছে। তাহলে এগুলো হচ্ছে আমরা কি শোষণ বর্ণালী নিয়ে আলোচনা করলাম, ওকে।
এখন মজার ব্যাপার হচ্ছে যে এতক্ষণ থেকে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো হচ্ছে তোমার বর্ণালী রিলেটেড একদম বেসিক যে জিনিসপত্র সেগুলো। হ্যাঁ, এখন আমাদের বইয়ের নেক্সট যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে এই হাইড্রোজেন বর্ণালীর উপর। ঠিক আছে, এই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে অনেকগুলো হচ্ছে যে বিজ্ঞানী অনেক রকম গবেষণা করছে। মানে এই হাইড্রোজেন বর্ণালী নিয়ে অনেকগুলো বিজ্ঞানী, বেশ কয়েকটা বিজ্ঞানী গবেষণা করছে। তো গবেষণা করে আলাদা আলাদা রকমের হচ্ছে যে তোমার বর্ণালী পাইছে। ঠিক আছে, কী করছে যে এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে গবেষণা করে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে যে বর্ণালী আবিষ্কার করছে। ঠিক আছে, তো কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে না করছে, এখন হাইড্রোজেন পরমাণুর যে আলাদা আলাদা বর্ণালী কীভাবে তৈরি হইলো না হইলো ওই জিনিসগুলো এখন আমরা বিস্তারিত জানবো। এবং এখান থেকে হচ্ছে যে সূত্রগুলো দেওয়া হয়েছে সেই সূত্রগুলো দিয়ে ম্যাথ কীভাবে করতে হবে আমরা এবার ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা ওই টপিকে চলে যাই। তাহলে এবার আলোচনা করবো কি হাইড্রোজেন বর্ণালী নিয়ে। ঠিক আছে, তো আমরা হাইড্রোজেন পরমাণুটা আগে একদম বড় করে আঁকায় নেব, অনেক বড় করে। ধরো যে এটা হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র। প্রোটন থাকে কয়টা? একটা। আর নিউট্রন থাকে হচ্ছে তোমার 0টা, তুমি আগে থেকে জানো। তো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন কয়টা থাকে? একটাই থাকে। তাহলে কক্ষপথ আমার কয়টা হওয়ার কথা ছিল? একটা। কিন্তু যখন হাইড্রোজেনকে তোমার ওই যে উত্তপ্ত করে বর্ণালী তৈরি করা হয় তখন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ আমরা অনেকগুলো বিবেচনা করব। ঠিক আছে, প্রথম কক্ষপথ, তারপর এটা ধরো তোমার কি দ্বিতীয় কক্ষপথ, এটা ধরো কি তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। দেখো আমি হাইড্রোজেন পরমাণুর কয়টা কক্ষপথ আঁকাইছি, যদিও কীরকম আঁকানো হয়েছে এটা ডাজন্ট ম্যাটার, আমার হচ্ছে যে বুঝতে হবে, মেন কথা হচ্ছে এটা। তো এটা মনে করো আমার মাঝখানে কেন্দ্র ছিল, আমি 7টা কক্ষপথ মনে করো মোটামুটি আঁকাইছি, এটা আমার কেন্দ্র। এটা আবার কক্ষপথ ধরো না, কক্ষপথ। তো ধরো ইলেকট্রন কী করতে পারে, ইলেকট্রন কিন্তু এখান থেকে তোমার শক্তি শোষণ করে উপরের যে কোনো কক্ষপথে চলে যেতে পারে। আবার কি করবে, ধরো চলে গেছে, আবার কি করবে, উপরের কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে আবার নিচের দিকে ফিরে আসে। হ্যাঁ, তো সবার প্রথমে হচ্ছে যে আমরা যে বিজ্ঞানীটার কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিজ্ঞানী বামার। ঠিক আছে, বিজ্ঞানীকে বামার। ওকে, আচ্ছা সবার প্রথমে কি নিয়ে আলোচনা করবো? বামার সিরিজ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ বিজ্ঞানী বামার যেটা নিয়ে গবেষণা করছিল, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কত? n=2। এটা n= কত? 2। n=2, 1 2। n= কত? 3। n= কত? 4। n= কত? 5। n=6 আর n=7। 7টা কক্ষপথ, n এর মান অনুযায়ী আমি 7টা কক্ষপথকে ভাগ করে দিলাম। এখন ধরো কি হইতেছে, 1885 সালের দিকে। ঠিক আছে, 1885 সালের দিকে বামার দৃশ্যমান আলো নিয়ে হাইড্রোজেনের যে দৃশ্যমান 4টা বর্ণালী যে আমরা দেখলাম, দৃশ্যমান 4টা বর্ণালী যে দেখলাম, অর্থাৎ ওই যে 4টা বর্ণালী দেখলাম না, নীল, তারপর কি লাল, বেগুনি, এই যে দেখে আসলাম একটু আগে। তো ওই বর্ণালীগুলো আবিষ্কার করছে মূলত কি বামার। হ্যাঁ, বাবার আবিষ্কার করছে। কিভাবে আবিষ্কার করছে, যে তিনি হচ্ছে যে দেখছে যে পরমাণু মনে করো যখন ধরো যে এখানে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ গেছে, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। যখন আলো মনে করো এই তৃতীয় 3 নম্বর কক্ষপথ থেকে এই 2 নম্বর কক্ষপথে ফিরে আসে, হ্যাঁ, অথবা 4 নম্বর কক্ষপথ থেকে এই 2 নম্বর কক্ষপথে ফিরে আসতেছে কয় নম্বর কক্ষপথে? 2 নম্বর কক্ষপথে। এটা আমার মুখ্য বিষয়। তারপর 5 নম্বর কক্ষপথেও মনে করো, বা 6 নম্বর কক্ষপথ থেকেও কি 2 নম্বর ইয়েতে ফিরে আসতেছে। ঠিক আছে, তখন হচ্ছে যে কি আমরা আলাদা আলাদা বর্ণালী দেখতে পারবো। ঠিক আছে, এই যে মনে করো পরমাণু মনে করো 3 নম্বর কক্ষপথে গেছে, পরমাণু উত্তপ্ত হয়ে 3 নম্বর থেকে 2 নম্বরে ফিরে আসতেছে, অথবা 4 নম্বরে গেছিলো, 4 নম্বর থেকে 2 নম্বরে, 5 নম্বর থেকে 2 নম্বরে, তারপর 6 নম্বর থেকে 2 নম্বরে ধরো যে ফিরে আসতেছে, তখন এই 4টা আলাদা আলাদা কালারের বর্ণালী তৈরি হয়। ঠিক আছে, 4টা আলাদা আলাদা কালারের বর্ণালী তৈরি হয় 3 4 5 থেকে। যেটা 3 নম্বর কক্ষপথ থেকে ফিরে আসতেছিল সেটা হচ্ছে লাল কালার, তারপর যেটা 4 নম্বর থেকে ফিরে আসতেছে সেটা হচ্ছে সবুজ কালার, যেটা হচ্ছে 5 নম্বর সেটা হচ্ছে নীল কালার, যেটা 6 নম্বর থেকে ফিরে আসতেছিল কি একটু আগে দেখলাম না,
হ্যাঁ 6 নাম্বার থেকে যেটা ফিরে আসছে সেটা হচ্ছে কি বেগুনি কালার। তো তিনি হচ্ছে যে একটা সূত্রের মাধ্যমে এটা বের করছেন। হ্যাঁ, তিনি একটা সূত্রের মাধ্যমে এই সম্পূর্ণ ঘটনাকে একটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছেন। সেই সূত্রটা কি, আমরা চাইলে এই যে পরমাণুটা যখন ফিরে আসতেছে তখন কি একটা অবশ্যই এরকম বর্ণালী তৈরি করতেছে, তাই না? সেই বর্ণালীটার তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই বর্ণালীটা তিনি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা এইভাবে দিয়েছেন যে 1/λ ইজ ইকুয়াল টু RH, ঠিক আছে, 1/λ ইজ ইকুয়াল টু RH 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এই যে সূত্রটা দিছে, এখানে আর কে বলা হয় রিডবার্গ ধ্রুবক। কেন রিডবার্গ ধ্রুবক বলা হচ্ছে আমি এটা নিয়ে পরে বলতেছি, এই ধ্রুবকটা কেন আসলে রিডবার্গ ধ্রুবক বলা হয় এর পরে বলতেছি আর কি। তো তিনি হচ্ছে যে একটা ধ্রুবক এখানে দিছিলেন, এটা ধ্রুবক, এই ধ্রুবকের আবার একটা মান আছে, ঠিক আছে, আর এর একটা মান আছে, আমরা মানটা জানি যে 1.097 গুণন 10 ইনভার্স 2 ন্যানোমিটার ইনভার্স 1, এটা হচ্ছে কি রিডবার্গ ধ্রুবকের মান। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়। তো কী করছেন যে এই সূত্রটা দিয়েছেন, এই সূত্র দিয়ে আমি কি করতে পারি যে এই যে বর্ণালীগুলো আছে ব্যাখ্যা করতে পারি। আমি যদি এখানে 2 আমার ফিক্স থাকবে, ঠিক আছে, এখানে যে এই n দেখতেছো n এর মান চেঞ্জ হবে। n এর মান মনে করো হলো যে তোমার n এর মান হলো 3, ঠিক আছে, n এর মান 4 হইতে পারে, n এর মান 5 হইতে পারে, n এর মান কত 6 হইতে পারে। এই চারটা কালার সম্পর্কে আমরা দেখে অভ্যস্ত হয়েছি। এটা ছিল তোমার হচ্ছে কি লাল। যখন আমি এখানে n এর মান 3 বসাবো, ঠিক আছে, যখন আমি n এর মান 3 বসাবো, 3 বসায় এই সমীকরণ দিয়ে ক্যালকুলেট করে ল্যামডার মান দেখবো, কত আসছে, দেখবো যে 656.3, ঠিক আছে, লাল কালারের। যদি আমি n এর মান এখানে 4 বসাই তখন আমি দেখবো কি যে এটা তোমার সবুজ হয়ে গেছে, ঠিক আছে। যখন আমি n এর মান 5 দেখবো এটা তখন কি হয়ে গেছে, এটা তোমার হয়ে গেছে নীল। যখন আমি n এর মান 6 বসাবো তখন আমি এখানে 6 বসায় এই ল্যামডা বের করবো, তখন আমি পাবো কি জানো, তখন পাবো হচ্ছে যে বেগুনি। তো এই কয়টা কালার পাবো। তো এই কয়টা কালার আবিষ্কার করছে কি ওনার এই সূত্রের মাধ্যমে হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড ইরোর পদ্ধতিতে আবিষ্কার করছে, একটা পদ্ধতি ট্রায়াল অ্যান্ড ইরোর পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আবিষ্কার করছে, এই কয়টা বর্ণালী আবিষ্কার করছে 1885 সালের দিকে। তিনি ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী, ঠিক আছে, সুইডিশ বিজ্ঞানী। তিনি এই কয়টা জিনিস মনে করে আবিষ্কার করলো। আচ্ছা, ভালো কথা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো এনার পরবর্তীতে বুঝছো, এনার এই সূত্রের একদম পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে যে নিয়ে তোমার আরেকটা বিজ্ঞানী হচ্ছে যে দিয়েছিল, জানো, সে বিজ্ঞানী হচ্ছে কি রিডবার্গ, ঠিক আছে। মানে এনার এই সূত্রটার একদম পরিপূর্ণ একটা রূপ দাঁড় করাইছিলেন, একদম এক্স্যাক্ট পরিপূর্ণ রূপ দাঁড় করাইছিলেন। সেই রূপটা কত, যে 1/λ ইজ ইকুয়াল টু RH, হ্যাঁ, RH 1/n লো মাইনাস n লো স্কোয়ার, ঠিক আছে, 1/n হাই স্কোয়ার, n লো স্কোয়ার n হাই স্কোয়ার গুণন z স্কোয়ার। এই যে তিনি একটা সূত্র দাঁড় করাইছে, এটা হচ্ছে যে আমরা এটা শুধু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে না, এটা হচ্ছে কি আমি যে কোনো পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবো, এবং এই সূত্রটা তোমার কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। বামার এই সূত্রটাই দিয়েছিলেন। বামারের সূত্রটা কীরকম ছিল, বামারের সূত্রটা ছিল যে এখানে 2, n লো এর জায়গায় 2, লো বলতে বোঝাচ্ছে যে নিচের কক্ষপথ, আর n হাই, যেটা হাই বলতে উপরের যে কোনো কক্ষপথ বোঝাচ্ছে, ঠিক আছে, কক্ষপথের নাম্বার। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু জেডের মান 1, এই কারণে জেডের মান 1 বিধায় হচ্ছে কি দেওয়া হয়নি। তো এই সমীকরণটা রিডবার্গ কার সাহায্য নিয়ে দিছে, এই যে বামারের এই সমীকরণটার উপর ভিত্তি করে দিছে। তো এই কারণে এই সমীকরণটাকে বলা হয় বামার রিডবার্গ সমীকরণ, ঠিক আছে, বামার রিড বানানটা রয় হিসি হবে, একটু আমি আর কাটলাম না, বামার রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটার নাম কি, যেহেতু বামার আর রিডবার্গ মিলাই দিছে তাই হচ্ছে কি এটা হচ্ছে বামার রিডবার্গ সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এখানে এই RH এর মানের একটা ব্যাপার আছে, ঠিক আছে, RH এর মানের একটা ব্যাপার আছে। তো RH এর মানের ব্যাপারটা হচ্ছে কি এরকম, RH এর মানের হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে RH ইজ ইকুয়াল টু, আমি সবসময় ন্যানোমিটারে আমি একটা মান মুখস্থ রাখতাম, ন্যানোমিটারের মানটা মুখস্থ রাখতাম 1.09
6, 7, 8 গুণন 10 ইনভার্স 2 ন্যানোমিটার ইনভার্স 1। আচ্ছা, এই ন্যানোমিটারে মুখস্থ রাখলে সুবিধা হচ্ছে কি, তুমি যদি এই হৃদবাগ ধ্রুবকের মান এখানে ন্যানোমিটারে বসাও, তাহলে এই ল্যামডার মান ন্যানোমিটারে পাবা, তরঙ্গ দৈর্ঘ্য একেবারে ন্যানোমিটারে পাবা। আর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে পাইলে তোমার বলতে সুবিধা হবে যে এই বর্ণালীটা কী কালারের ছিল। ঠিক আছে, আরও একটা মান তোমরা সুবিধার্থে মুখস্থ করে রাখতে পারো, সেটা হচ্ছে কত, যে 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স 1। তুমি যদি এখানে এই হৃদবাগ ধ্রুবকের মান এখানে একেবারে মিটারে বসায় দাও, তাহলে ল্যামডার মান মিটারে চলে আসবে। তো আমি তোমাকে মিটারটাও মনে রাখবা প্লাস ন্যানোমিটারটাও মনে রাখবা। ন্যানোমিটারটা হচ্ছে কি, সামনের সংখ্যাটা তো একই, জাস্ট 10⁻2 হলে ন্যানোমিটার আর 10⁻7 হলে মিটার। তাহলে আমি তোমাকে বলবো এই হৃদবাগ ধ্রুবকের মান ন্যানোমিটারে মনে রাখবা এবং ন্যানোমিটারে ম্যাথের মধ্যে বসাবা, বসা হচ্ছে তুমি ল্যামডা একেবারে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, আমি বামার সিরিজ নিয়ে মোটামুটি যতটুকু আলোচনা করা লাগে সেটা হচ্ছে আলোচনা করলাম। এবং বামার সিরিজের কিন্তু এই 4টা তরঙ্গ দৈর্ঘ্যই পাওয়া যায়, 1, 2, 3, 4। তুমি যদি চাও যে 7 নাম্বার থেকে আরও এখানে দেখবা, তো সেটা হিসাব আলাদা। তো ওই 4টা ওটার কথা হচ্ছে যেখানে উল্লেখ করা হয়নি, এই 4টাই হচ্ছে বামারে আলোচনা করা। এবং মজার ব্যাপার হলো বামার সিরিজের যে 4টা আমরা বর্ণালী দেখতে পাই, এরা সবাই দৃশ্যমান। সবাই কি দৃশ্যমান, সবাই হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে, এরা হচ্ছে সবাই দৃশ্যমান, কেউ অদৃশ্যমান না। আচ্ছা, গেল। তাহলে আমরা বামার সিরিজ সম্পর্কে খুব ভালোভাবে জানলাম। তাহলে এই সিরিজের এই অংশটুকু কার, বামারের। ঠিক আছে, এবার আমরা আরেকজন বিজ্ঞানীর পরীক্ষা নিয়ে জানবো। ঠিক আছে, আরেকজন বিজ্ঞানীর পরীক্ষা নিয়ে জানবো। তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে লাইম্যান সিরিজ। আচ্ছা, এই সিরিজটা কীভাবে আছে ব্যাখ্যা করে দেখো। তো আমরা তো বামার দেখছি যে 2 নম্বর কক্ষপথে ফিরে আসলে এরকম হবে। তুমি দেখো যে লাইম্যান এই পরীক্ষাটা করছিল কত সালের দিকে জানো? এটা করছিল সম্ভবত তিনি 1906 সালের দিকে, 1906 সালের দিকে। তো ওনার পরীক্ষাটা ছিল যে ওনার সমীকরণটা এরকম ছিল। ঠিক আছে, যে 1/λ = RH এর মান তো তোমার ঠিকঠাকই থাকবে, যে 1 হচ্ছে যে তোমার এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, অর্থাৎ n লো হচ্ছে, ঠিক আছে, n লো হচ্ছে তোমার 1 আর n হাই হচ্ছে তোমার কত, n হাই হচ্ছে তোমার যে কোনো কিছু। n এর মান কিন্তু 1 হতে পারবে না, এখানে n এর মান হচ্ছে যে 2 দিতে পারো, 3 দিতে পারো, 4 দিতে পারো, 5 দিতে পারো, 6 দিতে পারো। এই 6টা নিয়ে তিনি হচ্ছে যে গবেষণা করছিলেন, বুঝছো? এই 6টা নিয়ে হচ্ছে তিনি কাজ করছিলেন এবং তিনি 5টা আলাদা আলাদা কি পাইছে, বর্ণালী, 5টা বর্ণালী পাইছে। এই 5টা নিয়ে কাজ করে 5টা বর্ণালী পাইছে। এবং 5টা বর্ণালী কোন রেঞ্জে জানো? এই 5টা বর্ণালী কিন্তু আমরা খালি চোখে দেখতে পারতাম না। এটা হচ্ছে যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে। এগুলোর কি ছিল, ইউভি রে বা অতিবেগুনি। তো অতিবেগুনি তো আমরা খালি চোখে দেখতে পারবো না। অতিবেগুনি রেঞ্জের হচ্ছে যে বর্ণালী পাইছিলেন 5টা। কয়টা? 5টা বর্ণালী পাইছিলেন। 5টা হচ্ছে কত, ইউভি রের। হ্যাঁ, আমি যদি চিত্রের মধ্যে দেখা যায়, ধরো যে এটা তোমার কত, 1 নম্বর কক্ষপথ। ঠিক আছে, 1 নম্বর কক্ষপথ। তাহলে 1 নম্বর কক্ষপথে মনে করো ফিরে আসতেছে, 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে, 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর, 4 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর, 5 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর, 6 নম্বর কক্ষপথ থেকে কত, 1 নম্বর, 1, 2, 3, 4, 5, এই 5টা বর্ণালী। এটা কার? এটা হচ্ছে লাইম্যানের। এগুলো ছিল হচ্ছে বামারের। ঠিক আছে, এগুলো কার? এগুলো হচ্ছে লাইম্যানের 5টা। ঠিক আছে, এটা হচ্ছে লাইম্যানের 5টা, এটা হচ্ছে বামারের। ওকে, তো 1 নম্বর কক্ষপথে ফিরে আসছিল। উপরের n এর মান 2, 3, 4, 5, 6 যা খুশি হতে পারে, সেটা হচ্ছে হলো, কোনো সমস্যা নেই। এবং তুমি হচ্ছে এখান থেকে বর্ণালী খালি চোখে দেখতে পারবে না, ইউভি রে আকৃতির। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা লাইম্যান পাইলাম, বামার পাইলাম। হ্যাঁ, 3 নম্বর যিনি কাজ করছেন তিনি হচ্ছেন প্যাশসেন। ঠিক আছে, 3 নম্বর যিনি কাজ করছেন তিনি হচ্ছেন প্যাশসেন সিরিজ, প্যাশসেন সিরিজ বলা হয়। তিনি এই পরীক্ষাটা করছিলেন 1908 সালের দিকে। ঠিক আছে, 1908 সালের দিকে। তো তিনি কি, তেনার সূত্রটা তাহলে এবার তুমি বুঝতে পারতেছো যে ওনার সূত্রটা কীরকম হবে, যে 1/λ = RH, তো আমার ঠিকই থাকবে। 1/n লো হচ্ছে ওনার 3 নম্বর কক্ষপথে ফিরে আসছিল, বুঝছো? 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এই n এর মান এখন তোমার কত হবে তুমি বুঝতে পারতেছো, n এর মান কত হবে? n এর মান কত হবে বলো?
4, 5, 6 যে কোনো কিছু হতে পারে, 4, 5, 6 মনে করো যে কোনো কিছু হতে পারে। তাহলে কি এনারটা এনের এখানে তুমি এনের মান কত লিখবা, যে এনের মান হবে কত, 4ও হইতে পারে, 5 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে, 6 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে, বা 7 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে। তাহলে তুমি যদি প্যাশনেটটা আঁকাও, ঠিক আছে। আচ্ছা আমি এই দিক থেকে আসি। প্রথম যেহেতু 1 নম্বর কক্ষপথ তাই লাইমেন, 2 নম্বর তাই বামার, 3 নম্বর হচ্ছে প্যাশন। প্যাশন মনে করো এইখানে আসছে। কয় নম্বর কক্ষপথে, এই 3 নম্বর কক্ষপথ, এইটা মনে করো এইখান থেকে, এই যে এইখান থেকে এখানে আসলো, এইখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, 7 নম্বর থেকেও আমি দিলাম, যাও, যে এখান থেকে এখানে আসলো। তাহলে এই সিরিজটা হচ্ছে কার, প্যাশনের, ঠিক আছে। এই সিরিজটা হচ্ছে কার, প্যাশনের। হ্যাঁ, এখান থেকে মনে করো 3টা বা 4টা দিনই হচ্ছে কি পাইছেন, বর্ণালী পাইছেন। এবং মজার ব্যাপার হলো এনার এই বর্ণালী 3টা বা 4টা যে কয়টাই হোক, 3টা বা 7টা হলে 4টা, 3টা হলে 3টা, যদি এনের মান 3টা বসে তাহলে 3টা বর্ণালী পাবো। এই 3টা বর্ণালী হচ্ছে কিসের জানো, এই 3টা বর্ণালী হচ্ছে কোন রেঞ্জের, মানে এদের তরঙ্গ দৈর্ঘ্য কীরকম, এদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অবলোহিত, আইআর রে, বা কি অবলোহিত, অবলোহিত রেঞ্জে, ঠিক আছে। এদের তরঙ্গ হচ্ছে কত, অবলোহিত রেঞ্জে, ঠিক আছে। তারপরে আরেকজন বিজ্ঞানী কাজ করছেন এই হাইড্রোজেন এক হাইড্রোজেন পরমাণু নিয়ে, আরও একজন বিজ্ঞানী কাজ করছেন, তিনি হচ্ছেন ব্রাকেট। তিনি ব্রাকেট সিরিজ নিয়ে, ওনার সিরিজটাকে বলা হয় ব্রাকেট সিরিজ, ঠিক আছে। ব্রাকেট সিরিজ উনি কত সালে এই পরীক্ষাটা করছিলেন, উনি করছিলেন হচ্ছে যে 1922 সালের দিকে, ঠিক আছে, 1922 সালের দিকে। এবং ওনার ইয়েটা কী হবে তুমি আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে। ওনার আর এই সূত্র আমি আঁকাইলাম না, ঠিক আছে। তো ওনার ক্ষেত্রে হচ্ছে তোমার এন লো এর মান কত হবে, যে শুরুর দিকে যেটা আমি 3 বসাইছি, এন লো কত হবে, এন লো হবে হচ্ছে যে 4, অর্থাৎ 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রনগুলো আসছে। আর এন হাই হবে কত, এন হাই হবে ধরো যে তোমার 5, 6, 7 এগুলো, ঠিক আছে, এগুলো। তাহলে এটা হচ্ছে এদের এই যে রেঞ্জটা, তিনি যে রেঞ্জ নিয়ে কাজ করছেন, ঠিক আছে। এনার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে আইআর রে, এনারটাও কি আইআর রেঞ্জের, অর্থাৎ আমরা খালি চোখে দেখতে পারতাম না। এনারটা হচ্ছে কি আইআর রেঞ্জের হচ্ছে যে বর্ণালী। হ্যাঁ, তো এটাকে যদি হচ্ছে যে আমি এই খাতার মধ্যে সুন্দর করে আঁকাই, তাহলে কয় নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বারে মনে করো ফিরে আসছে। এই যে ধরো 4 নাম্বার কক্ষপথে 5 থেকে 4-এ ফিরে আসলো, 6 থেকে 4-এ ফিরে আসলো, এই 7 থেকে 4-এ ফিরে আসলো। তাহলে এটা কি, এটা হচ্ছে ব্রাকেট, ঠিক আছে। এবার আরেকটা বিজ্ঞানী দেখব, সেটা হচ্ছে কি ফুন্ড। তো ফুন্ড বানানটা হচ্ছে যে একটু মজার, হ্যাঁ, PFUND, ফুন্ড, এরকম ফুন্ড সিরিজ। AFUND হলে ঠিক ছিল, কিন্তু পি ওনার নামের সামনে একটা আছে। যেমন বামার যেমন প্রথম কাকে দেখলাম, বামার দেখলাম, বামার বানান কি হওয়ার কথা ছিল BAM ইয়ার, কিন্তু ওনার নাম হচ্ছে BALM ইয়ার, একটা এল হচ্ছে যে এক্সট্রা করে আছে, তো উল্টাপাল্টা নাম আর কি। যাই হোক, যাই থাক, বাংলা উচ্চারণটা দেখলে তুমি হচ্ছে। এই ফুন্ড হচ্ছে কাজ করছে হচ্ছে যে কত সালের দিকে জানো, 1924 সালের দিকে। হ্যাঁ, তো ওনার ক্ষেত্রে এন লো কত ছিল, অর্থাৎ প্রথম কক্ষপথটা কত ছিল, যে 5, আর এন হাই ছিল কত, এন হাই ছিল কত, যে 6-7। এবং এটাও এনার যে রশিটা সেটা হচ্ছে কত, আইআর রে। ওকে, আচ্ছা আরও একজন বিজ্ঞানী কাজ করছে, লাস্ট বিজ্ঞানী। আচ্ছা ফুন্ডেরটা যদি আমি তোমাকে এখানে দেখাই, ফুন্ডেরটা কততে ব্যাক করছে, এই ধরো 6 থেকে হচ্ছে যে 5-এ ব্যাক করলো, বা 7 থেকে ধরো 5-এ ব্যাক করলো, এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কি ফুন্ড। হ্যাঁ, আরেকটা বিজ্ঞানী আছে, সেটা হচ্ছে হ্যামফ্রিস, ঠিক আছে। আছে কে, হামফ্রিস, ঠিক আছে। এই হামফ্রিস হচ্ছে যে কত সালের দিকে, হামফ্রিস সিরিজ যেটা আছে, ঠিক আছে, এটা তিনি কাজ করছিলেন, এটা নিয়ে হচ্ছে যে 1900 অনেক পরে, হ্যাঁ, এটা কাজ করছেন 1953 সালের দিকে, ঠিক আছে, 1953 সালের দিকে। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এন লো কত, এন লোই হচ্ছে তোমার 6, অর্থাৎ 6 নম্বর কক্ষপথে ফিরে আসবে ইলেকট্রন। আর এন হাই কত,
6 তো হওয়ার কোনো চান্স নেই, 7 বা 8, 7, 8, 9 এরকম যে কোনো কিছু হচ্ছে যে হতে পারে। তো এটা হচ্ছে কত আইআর রে, ঠিক আছে, আইআর রে টাইপের। এই বর্ণালীটা হচ্ছে কি আইআর রে টাইপের, ঠিক আছে, এই বর্ণালীটা হচ্ছে আইআর রে টাইপের। এবং তাহলে হামফ্রিজ যদি তুমি এখানে আঁকায় দেখাতে চাও, এই যে 7 থেকে মনে করো 6 ফিরে আসলো, বা 8 থেকে ধরো 6 ফিরে আসলো, বা 9 থেকে 6 ফিরে আসলো, এরকম। ততগুলো কক্ষপথ আমি দেখাই নাই, তো এটা মনে করে নাও, ধরে নাও হামফ্রিজ। তাহলে এদের সবার, আচ্ছা আমি কি নিয়ে আলোচনা করলাম, সিরিজ নিয়ে আলোচনা করলাম যে এক বামার শুধু হচ্ছে দৃশ্যমান, এটা হচ্ছে কি লাইম্যান হচ্ছে কি ইউভি রে, আর বাকি সবাই হচ্ছে কি আইআর রে। তাহলে মনে রাখতে হবে যে কার কার তরঙ্গ দৈর্ঘ্যগুলো কীরকম ছিল। তোমার বইয়ে সুন্দর করে সাজানো আছে, আমি বোঝানোর জন্য এরকম করে লিখছি। তো আশা করি তুমি হচ্ছে যে বুঝতে পারবা আর কি, হ্যাঁ আশা করি বুঝতে পারবা। তাহলে তোমার মনে করি যে তোমার বর্ণালী রিলেটেড যে বেসিক ছিল, তারপর বর্ণালী থেকে হাইড্রোজেন বর্ণালী রিলেটেড যে তোমার জিনিসপত্রগুলো ছিল, তাহলে সেটা হচ্ছে যে আশা করি তুমি বুঝতে পারছো। এবং এখান থেকে আমি একটা ভালো সূত্র দাঁড় করালাম, সেই সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটা, এই যে যেটা তোমার বামার রিডবার্গ সমীকরণ, ঠিক আছে, বামার রিডবার্গ যে সমীকরণটা আছে, ঠিক আছে, এটা। তো এটা এটা একটা ইউনিভার্সাল সমীকরণ, বুঝছো, এটা হচ্ছে একটা ইউনিভার্স, যে কোনো মৌলের জন্য তুমি বর্ণালী বের করতে পারবা, বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সেই সূত্রটা, যে সূত্র দিয়ে আমরা কিছু আগে আছে বড় বড় ম্যাথ করে আসছি না, যে ডেল ই থেকে তোমার এই সি বাই ল্যামডা দিয়ে ল্যামডা বের করতেছিলাম না, ওই ম্যাথটা দেখবা যে এখন এই সূত্র দিয়ে তুমি ডিরেক্ট ল্যামডা বের করে ফেলতে পারতেছো, বুঝছো। তো এখানে আমাদের একটা সুবিধা হবে, গেল। তাহলে আমাদের এই রিলেটেড কথাবার্তা গেল। তো আরেকটা টপিক আছে, সেটা সম্পর্কে হালকা একটু আলোচনা করলে আমরা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে ম্যাথের মধ্যে ঢুকে যেতে পারবো, বুঝছো। এই রিলেটেড যে ম্যাথ আছে ম্যাথের মধ্যে ঢুকে যাইতে পারবো, ঠিক আছে। তাহলে সেই টপিকগুলো আলোচনা করি। আচ্ছা, এই টপিকটা হচ্ছে তোমার এই বর্ণালী টপিকের শেষের দিকের একটা অংশ, একটু হালকা করে আলোচনা করে নিই। কি বলছে যে বোরের শক্তিস্তর ভিত্তিক সমীকরণ থেকে হৃদবাগ সমীকরণ ও হৃদবাগ ধ্রুবকের মান নির্ণয়। আচ্ছা, তুমি বিজ্ঞানী বোরকে তো মনে আছে তাই না, শুরুর দিকে পড়ছিলাম বোর সম্পর্কে। এবং বোরের একটা শক্তিস্তর ভিত্তিক, বোর না রোর হয়ে গেছে, আচ্ছা, বোরের একটা শক্তিস্তর ভিত্তিক সমীকরণ ছিল, কি ছিল, যে ই ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে যে মাইনাস কত টোয়াইস পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার গুণন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো বোরের এই যে একটা সমীকরণ আমরা আগে পড়ছিলাম, তো বিজ্ঞানী বোর করছিল কি জানো, বিজ্ঞানী বোর করছিল যে এনার এই সমীকরণ থেকে ভিত্তি করে ক্যালকুলেশন করে, তোমার বইয়ের মধ্যে ক্যালকুলেশন দেওয়া আছে, ক্যালকুলেশনটার কোনো দরকার নেই। তো ওনার এই শক্তিস্তর ভিত্তিক যে সমীকরণটা থেকে উনি এই হৃদবাগ ধ্রুবকের মান বের করছিলেন, যে একটু আগে যে আমরা যে এই হৃদবাগ ধ্রুবকের কথা আলোচনা করলাম, মান বের করছিলেন। তো ওনার মানটা কত ছিল জানো, 10, 9, 7, 3, 9, 8 সেন্টিমিটার ইনভার্স 1, এটা ছিল সেন্টিমিটারে উনি বের করছিলেন, ঠিক আছে। বা এটা তুমি ন্যানোমিটারে বা মিটারে কনভার্ট করে নিতে পারো। তো এটা তিনি কে করছে, এটা কে বের করছিল বলো তো, বোর ক্যালকুলেশন করে বের করছিল, ঠিক আছে। কিন্তু আমাদের সঠিক যে হৃদবাগ ধ্রুবকের মানটা, সেটা কত বলো তো, যে সঠিকটা যেটা হৃদবাগ ধ্রুবকের অরিজিনাল মান, সেই হৃদবাগ ধ্রুবকের অরিজিনাল মানটা হচ্ছে কত, 109.678 সেন্টিমিটারে যদি আমি প্রকাশ করি, সেন্টিমিটার ইনভার্স 1, ন্যানোমিটার বা মিটারে লিখলাম না এটা। তাহলে দেখছো যে বোরের এই সমীকরণটা কিন্তু অনেক আগের, তিনি আগেই হচ্ছে যে হৃদবাগ ধ্রুবকের মান কিন্তু ক্যালকুলেট করে ফেলছিলেন, এটা 109.739, ঠিক আছে, ওনার সমীকরণ থেকে এটা ক্যালকুলেট করা গেছে পরে। তো এটা কিন্তু বাস্তবটা কত দেখো তো, যে 109.678, এটা কত 739, কত কম পার্থক্য, যে 678 আর হচ্ছে 739, খুব কম পার্থক্য, ঠিক আছে। এই পার্থক্যটা যদি পার্সেন্টেজ আকারে তুমি দেখো, তাহলে মাত্র হচ্ছে যে 0.05%, মানে ভুলের পরিমাণ হচ্ছে কত, মাত্র 0.05%, বুঝছো। তো দেখো যে বোর কি কত সঠিক হচ্ছে যে কি একটা তোমার ইয়ে নিয়ে আসছিল, তাই না। এইখান থেকে আসলে আমরা কি কি বুঝতে পারলাম, যে তার মানে এখান থেকে আমি এটা বুঝতে পারি যে তাহলে বোরের যে তত্ত্ব দিয়েছিল, পরমাণু মডেল ভিত্তিক যে বোরের যে তত্ত্ব ছিল, বোরের যে তোমার পরমাণু মডেল ছিল, পরমাণু মডেল, সেটা কি, সেটা অনেকটা বাস্তবসম্মত ছিল,
রাদারফোর্ডের যে পরে যে বাস্তবসম্মত মডেল, রাদারফোর্ডের পরে যে বোর যে তোমার মডেলটা দিছে, সেই মডেলের মনে করো মডেল থেকেই তো এই শক্তি স্তর ক্যালকুলেট করছিলাম, তাই না? তার মানে বোরের মডেলটা কি অনেক বাস্তবসম্মত একটা মডেল ছিল। ঠিক আছে, এই হচ্ছে যে এই টপিকের মেইন বিষয়। আমরা এখান থেকে এতটুকুই জানবা, আমি তোমার বইয়ে জাস্ট যতটুকু দরকার ততটুকু দাগাই দিছি। ঠিক আছে, ওকে। আমাদের আর একটা ছোট টপিক জানা লাগবে। আচ্ছা, মাঝখানে তোমার ওই সূত্র, যে সূত্রটা আমরা শিখলাম, বামার রিডবার্গ সমীকরণ, ওই সমীকরণের বেশ কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো বাদ দিয়ে এসে আমি এই টপিকটা আলোচনা করলাম। ঠিক আছে, এই টপিকটা আলোচনা করবো, আর ম্যাথগুলো আমরা পরে একসাথে করবো সবগুলোই। তো কী হয়েছে যে এই টপিকটা হচ্ছে 2.6 টপিক তোমার বইয়ের। হ্যাঁ, টপিকটা হচ্ছে কি, যে রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। কী করণ, যে রেখা বর্ণালীর সাহায্যে কী করতে পারো, আমরা মৌল শনাক্ত করতে পারি। দেখছো, আমরা যে বর্ণালী শিখলাম, ঠিক আছে, বর্ণালী শেখার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বর্ণালী দিয়ে আমি কী করতে পারবো, মৌল চিনতে পারবো। ঠিক আছে, তাহলে বর্ণালী হচ্ছে কি? বর্ণালী হচ্ছে একটা মৌলের আইডেন্টিটি, একটা মৌলের পরিচয়। ঠিক আছে, বর্ণালীকে তুলনা করা হয় আঙ্গুলের ছাপের সাথে, মানুষের আঙ্গুলের ছাপের সাথে। আঙ্গুলের ছাপের সাথে কেন তুলনা করা হয় বলো তো? যে আমার আঙ্গুলের ছাপের সাথে যেমন তোমার আঙ্গুলের ছাপ মিলবে না, বুঝছো, সেরকম কারো আঙ্গুলের ছাপের সাথে কি কারো আঙ্গুলের ছাপ মিলবে না। সেরকম একটা মৌলের যে তুমি বর্ণালী পাবা, ধরো সোডিয়ামের যে তুমি বর্ণালীগুলো পাবা, অন্য কোনো মৌলের সেম বর্ণালী পাবা না, ওই রকম বর্ণালী পাবা না। অন্য মৌলের ক্ষেত্রে বর্ণালীগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা রকম হবে, বুঝতে পারছো? তো এই কারণে বলা হয় বর্ণালীকে আঙ্গুলের ছাপের সাথে তুলনা করা হয়, এবং এটা হচ্ছে কি একটা মৌলের পরিচয়। হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে কোনো মৌলের হচ্ছে যে স্পেকট্রোমিটারের সাহায্যে ওটার বর্ণালীগুলো শনাক্ত করি, হ্যাঁ, স্পেকট্রোমিটারের সাহায্যে কী করি, ওই বর্ণালীগুলো শনাক্ত করি, এবং ওই বর্ণালীগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে ওই মৌলটা কী ছিল, কোন মৌল থেকে আসছে। ঠিক আছে, তার মানে এই বর্ণালীর সাহায্যে কী করা যায়, কোনো মৌল শনাক্তকরণ করা যায়। এর এর স্পষ্ট হচ্ছে যে একটা উদাহরণ যদি তুমি চিন্তা করো, তাহলে হচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল। কিন্তু এই এক্সাম্পলগুলো কিন্তু তোমার সব মুখস্থ করা লাগবে, একদম প্রপার মুখস্থ। 4টা এক্সাম্পল দেওয়া আছে, আমি 4টা লিখে দিচ্ছি, এগুলো সব মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে কত, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে একটা বর্ণালী পাওয়া যায় হচ্ছে যে ল্যামডার মান হচ্ছে 589.6 ন্যানোমিটার, এবং আরেকটা ল্যামডা হচ্ছে তোমার 590। ঠিক আছে, উজ্জ্বল হলুদ বর্ণের, উজ্জ্বল হলুদ, দুইটাই উজ্জ্বল হলুদ বর্ণের। আচ্ছা, সোডিয়াম গেল। আর হচ্ছে যে তুমি হচ্ছে যে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের তো তুমি দেখলাই, হাইড্রোজেনের কি দেখলা, হাইড্রোজেনের 4টা দেখলা না? কত দেখছো বলো তো? যে 589, কত দেখছো, যে দাঁড়াও দেখি, এই 4টা দেখছিলে, তাই না? এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার বেগুনি। ঠিক আছে, এটা কি কালারের ছিল? এটা ছিল হচ্ছে তোমার নীল। এটা ছিল তোমার গ্রিন, সবুজ, আর এটা ছিল কি রেড। তো এই আর কি, এই 4টা বর্ণালী তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপর মার্কারি। ঠিক আছে, মার্কারি যদি প্রতীক দিয়ে লেখো তাহলে কি HG। ঠিক আছে, মার্কারির কয়টা আছে? মার্কারির এরকম বেশ কয়েকটা আছে। ঠিক আছে, যেমন একটা হচ্ছে ল্যামডা হচ্ছে 540। ঠিক আছে, 540। আচ্ছা, আরেকটা ল্যামডা হচ্ছে 630। আরেকটা ল্যামডা হচ্ছে 680। তাহলে এটা কোনটা কোন বর্ণের? এটা হচ্ছে তোমার সবুজ, গ্রিন। এটা হচ্ছে তোমার কমলা, অরেঞ্জ। আর এটা হচ্ছে তোমার 680। 680 কি ছিল? 680 ছিল লাল। হ্যাঁ, আরও একটা ইয়ে আছে, মূল আছে। ঠিক আছে, স্ট্রনশিয়ামের আমরা এই কটা দেখতে পাই, 4টা। এই প্রথম 4টা হচ্ছে যে তোমার সবগুলোই হচ্ছে যে আসমানি কালারের, আসমানি বা ব্লু।
আর ইন্ডিগো মানে কিন্তু নীল, ব্লু আর নীলের মধ্যে আবার একখানে করে দিও না। আর হচ্ছে লাল বর্ণের যেটা, সেটা হচ্ছে 3টা রেখা যায়, এগুলো হচ্ছে লাল বর্ণের, রেড বর্ণের 3টা। তো এগুলো তোমার একটু মনে রাখতে হবে কষ্ট করে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় যে মেডিকেল বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছে যেগুলো দিয়ে দেয়, ঠিক আছে? এখন আরেকটা কথা বলে রাখি, তোমার বইয়ের হচ্ছে 2.7 যে নেক্সট টপিকটা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা আগেই আলোচনা করে ফেলছি। হ্যাঁ, একই জিনিস তোমার বইয়ে বারবার হচ্ছে লেখা, এটা হচ্ছে এই বইয়ের একটা সমস্যা, যে একই রকম কথা বারবার লিখে রাখছে। তো ওই সেম কথাগুলো, আমি যে কথাগুলো বলছি ওই সেম কথাগুলো হচ্ছে আগে বলে আসছি, আবার ওই 2.7ও সেম জিনিস আছে। হ্যাঁ, সেম জিনিস আছে, তাহলে ওগুলো এখন তুমি নিজে বুঝতে পারবা যে এখানে কী আছে। এবং আমাদের 2.5-এর যে সূত্রটা শিখে আসছি বামার রিদবার্গ, 2.6-এর কোনো সূত্র নেই, আর 2.7-এর যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, এই 2.5 আর হচ্ছে যে 2.5 আর হচ্ছে 2.7, এই 2.5 আর 2.7-এর ম্যাথগুলো আমরা নেক্সট 1-2টা ক্লাসের মধ্যে কী করবো, শেষ করে ফেলবো। এবং এখানকার যে ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো তোমার পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। দেখবা যে প্রতিটা ম্যাথে কোনো না কোনো পরীক্ষায় আসছে। হ্যাঁ, এবং সবগুলো ম্যাথে ওই একটা সূত্র দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? আশা করি যখন করবো তখন বুঝতে পারবা। তাহলে এই পর্যন্ত যতটুকু ক্লাস করাইছি সেই ক্লাসগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করবা, তাহলে এই ম্যাথ তোমার বুঝতে আরও কি সুবিধা হবে। আমি যতদূর পারি, ভুল হোক শুদ্ধ হোক, হ্যাঁ, আমি যতটুকু জানি ততটুকুর উপর বেস করেই কিন্তু ক্লাস নিলাম। একটু ভুল ত্রুটি থাকতেই পারে বোঝানোর ক্ষেত্রে অনেক গভীর জিনিস না বোঝায় উপরে মনে করে বোঝাই গেছি, ঠিক আছে? অত গভীরে তোমার বোঝার দরকার নেই, উপরে যা বলছি তা দিয়েই দেখবা যে তোমার, আমি ইন্টারমিডিয়েট পার করে আসছি, তার মানে তুমি পার করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ভালো করে পড়ে এলো।